জুলাই ২০২৪ বরিশাল অঞ্চলের মহাসড়ক অবরুদ্ধ। দীর্ঘ যানজট, গাড়ির দীর্ঘ সারি, আর যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা ছিল না, ছিল শিক্ষার্থীদের প্রতি গভীর ভালোবাসা এবং সহানুভূতি। এ চিত্র আমরা দেখেছি বরিশাল অঞ্চলে জুলাই চলাকালে বা জুলাই বিপ্লবের সময়টায়। কোটাকে ঘিরেই শুরু হয়েছিল এই আন্দোলন। আপনারা জানেন যে আসলে 18 সালে একটা অগণতান্ত্রিক অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে সমস্ত রকম কোটা বাতিল করা হয়েছিল। এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল, কিন্তু তার প্রেক্ষিতে এই যে কিছুদিন আগে হাইকোর্ট একটা রায়ের মাধ্যমে আবার সেই পুরনো দিনের অযৌক্তিক কোটা ব্যবস্থা আবার ফিরিয়ে আনলো। তো বাংলাদেশের অপর শিক্ষার্থীদের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মনে করে এই কোটা ব্যবস্থাটা প্রচণ্ড রকম অগণতান্ত্রিক, অসাম্যের এবং অন্যায্য। এর পরপরই কোটা আন্দোলন হয়ে ওঠে মার্চ ফর জাস্টিসের জন্যে, অর্থাৎ ন্যায় বিচার প্রত্যাশার আন্দোলন, যে আন্দোলনের পলাতে হয়েছে পলাতক শেখ হাসিনাকে। আমাদের ক্যাম্পাসে যেদিন যৌথ বাহিনী, চার বাহিনী যখন ক্যাম্পাস একদম কালো মেঘের মতো আমাদের মেইন গেটটা ঢেকে ফেলেছিল, আমরা যখন গ্রুপগুলোতে খোঁজ পেলাম যে আমাদের ক্যাম্পাসের সামনে আজকে আমাদের কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না, একে তো প্রচণ্ড হতাশ লাগতেছিল তখন যে আমরা কীভাবে এটাকে কর্মসূচিটাকে সফল করব। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের ক্যাম্পাসে, আমাদের এরিয়া, আমরা শিক্ষার্থীরা আন্দোলন করব, সেখানে এভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে, তাহলে আমাদের যৌথ শক্তির একটা প্রমাণ এখানে দিতে হবে। তো আমরা রূপাতলি থেকে, আমি রূপাতলি থেকে একটা পিকআপে করে নদীর পার পর্যন্ত আসলাম। আমরা প্রায় 200-250 স্টুডেন্ট। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা মেইন পথ দিয়ে আসবো না। মেইন পথ দিয়ে আসলে তাহলে আমাদেরকে অ্যারেস্ট করে ফেলবে বা আমাদেরকে কর্মসূচি পর্যন্ত যেতে দিবে না। আমরা চিন্তা করলাম আমরা নদী পথে আসবো, নদী পথে গ্রামের মধ্য দিয়ে আসবো। তো আমরা যখন আসলাম একদম নদীর কিনারায়, দেখলাম হচ্ছে একটা কার্গো, সে কার্গোটা হচ্ছে আপনার পোলট্রির যে ফিড, এই ফিডটা বহন করে। তো তখন আমরা জানালাম যে আমরা মামা এরকম আমাদের ক্যাম্পাসের সামনে পুলিশ ঘিরে ফেলেছে, আমরা আন্দোলনটাকে সফল করতে চাই। আন্দোলনের বিস্তারিত বললাম এবং তারাও আমাদের সাথে একমত জানালো এবং তারা অলরেডি এটা সম্পর্কে জানেন। এবং মালিক বলতেছিলেন যে হচ্ছে এখন যদি মামা আপনাদেরকে নিয়ে যাই তাহলে তো আজকের দিনের আমার যে জোন খরচ আছে, যারা কাজ করতেছে তাদেরকে তো আমার শুধু শুধু পয়সা দেওয়া লাগবে। তখন ওখানকার শ্রমিকরা বলল যে আগে মামাদেরকে দিয়ে আসবে। মামারা যেহেতু আমাদের জন্য, আমাদের সন্তানের জন্য একটা বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার জন্য লড়াইটা করছেন, তো মামাদেরকে আগে দিয়ে আসবো, তারপরে যদি সময় পাই আমরা কাজ করব। এতে যদি আপনার টাকা আমাদের না দিতে হয় তারপরে আমাদের অসুবিধা নেই। ওইটা যে আমাদের কী পরিমাণ ইন্সপায়ার্ড করছিল যে একদম যে শ্রমিক, যে গণমানুষ, সে আসলে আমাদের এই লড়াইয়ের সাথে আছে। তো আমার আরেকটা ঘটনা মনে পড়ে, পুলিশ দেদারসে হচ্ছে টিয়ার শেল ছুটছে, রবার বুলেট ছুটছে, ছোটদার গুলি ছুটছে। আমাদের কিছু ভাইয়েরা হচ্ছে বিভিন্ন গেটে, আমরা কয়েকটা স্কোয়াড করলাম, আমরা বিভিন্ন গেটে থাকলাম এবং হচ্ছে আমরা যারা নারীরা আছি এবং তারা সামনে সম্মুখ যোদ্ধাদের সাথে যুদ্ধ করেও, এবং আমরা এটাকে যুদ্ধই বলি কারণ ওই সময়টা আমাদের কাছে জীবন মরণের মতো ছিল। যদি একটা বুলেট আমাদেরকে ছিন্ন করে যেত, আজকে হয়তো এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। এবং আমরা একদল মানুষ ঐক্যবদ্ধ ছিলাম যে এই লড়াইটা আমরা জিতেই ছাড়বো। তা আমরা হচ্ছে আমাদের যে ভাইয়েরা, যে বোনেরা হচ্ছে অসুস্থ ছিল, তাদেরকে ট্রিটমেন্ট করতেছিলাম এবং সেই সময় আমরা শেরেবাংলা মেডিকেলে কল করি। শেরেবাংলা মেডিকেল থেকে একটা টিম চলে আসে এবং এই ঘটনার পরে 1.5 ঘন্টার মধ্যে যৌথ বাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ করে। সেটা শুধুমাত্র আমাদের কৌশলের জন্য। আপনারা জানেন সারা বাংলাদেশে তখন প্রথম স্বাধীন বিশ্ববিদ্যালয় হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় স্বীকৃতি লাভ করে এবং আমরা একদল, এই ঘটনাটাও একটু বলি, যখন পুলিশ তাদের হচ্ছে গান লোড করার জন্য যখন তাদের হচ্ছে রেস্ট রুমে যায়, তখন বাইরে থেকে আমাদের যারা সহযোদ্ধারা আছে তারা হচ্ছে বাইরে থেকে লক করে ফেলার পরে পেট্রোল হাতে নিয়ে বলে যে যদি হচ্ছে আপনারা আমাদের কাছে আত্মসমর্পণ না করেন, আমাদের যে ভাইয়েরা আছে তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা আমাদের করতে হবে অতি দ্রুত সময়ের মধ্যে। যদি আপনারা এখনই আত্মসমর্পণ না করেন তাহলে হচ্ছে আমরা হচ্ছে এটাকে জ্বালিয়ে দিতে পারবো। কিন্তু এটা শুধুমাত্র আমাদের একটা স্ট্র্যাটেজি ছিল, এটা কোনোভাবেই আমরা কাউকে এই অভ্যুত্থানের সময় আমরা কোনো একটা প্রাণকে ক্ষতিগ্রস্ত করিনি। আমাদের নিজেদের বরিশাল অঞ্চলে এরকম কিছু ঘটেও
বিবেচনায় এরকম আমরা করি। তো তারপরে হয়তো আসলে 1.5 ঘন্টার মধ্যে তারা স্যারেন্ডার করে এবং আমরা বিজয় উল্লাস করি। এবং আমরা বারবার প্রচণ্ড ভয়ে থাকতাম যে কোন সময় আবার কারা আক্রমণ করবে, কোন সময় আবার আমাদেরকে হল থেকে বের করে দেবে। আরেকটা ব্যাপার হচ্ছে কারফিউয়ের আগের মুহূর্ত পর্যন্ত একমাত্র বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় যেখানে পুরো হলটা শিক্ষার্থীদের দখলে ছিল। আপনারা জানেন যে আমাদের হচ্ছে ছাত্র শিক্ষক কর্মসূচি ছিল 31 তারিখ, 31 জুলাই। ওই সময় তার আগে হচ্ছে কিছুদিন আগে আমরা গ্রাউন্ড ফ্লোরে মিটিং করছিলাম। মিটিংয়ের শেষ পর্যায়ে এক সময় হচ্ছে সরকার দলীয় বাহিনী ছাত্রলীগ আমাদের কাছে এসে হম্বিদম্বি শুরু করে এবং এক পর্যায়ে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন আশেপাশে যে ঝাউ গাছ, এই ঝাউ গাছের ডাল ভেঙে তারা আমাদের উপর অ্যাটাক করে। এবং আমরা ওই সময় প্রচণ্ড প্রোটেস্ট করার চেষ্টা করেছি, কিন্তু প্রোটেস্ট করতে গিয়ে নানাভাবে আমরা ওই লাঠির মানে বাড়ি, তারপর হচ্ছে বিভিন্ন স্লাং, মানে বিভিন্ন কিছু আমরা ফেস করি এবং আমাদের এক পর্যায়ে শেরেবাংলা মেডিকেলে অ্যাডমিট হতে হয়। ঘটনার পরে আরেকটা সুখকর ঘটনা আছে। আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন, এই আন্দোলন দাঁড়িয়েছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, এলাকাবাসী এবং আমাদের যারা সাংবাদিক ভাইয়েরা ছিলেন, যারা আমাদেরকে প্রচণ্ড সহযোগিতা করেছেন এবং বিভিন্ন সময়ে তারা আমাদের কথাগুলোকে পুরো সারা দেশে সার্কুলেট করেছেন। একটা ঘটনা ঘটে এরকম, ক্যাম্পাসের সামনে সরকার দলীয় বাহিনী আমাদেরকে মারতে উদ্যত হচ্ছে। প্রচণ্ড বৃষ্টি পড়তেছিল তখন, আমার মনে আছে। তখন আমি একা এক পাশে চলে যাই এবং হঠাৎ করে দেখি যে একজন এসে আমাকে বলছে, এই মনু তুই আমার মোটরসাইকেলে বস, আমি তোরা আগাই দিতেছি। মানে ওই সময় যদি আমাকে উনি হেল্প না করতেন তাহলে হয়তো বা আমি ওখানে মার খেতাম, আরও বেশি বাজেভাবে মার খেতাম। তো উনি আমাকে তার কর্মব্যস্ততার মধ্যেও সে আমাকে কাঁঠালতলায় নামিয়ে দিয়ে আসে এবং ওখান থেকে আমি আমার বাসায় চলে যাই। প্রায় আন্দোলনের সময় সবথেকে বেশি ইন্সপায়ার করেছিলেন আমাকে যে তিনি আমার একজন সিনিয়র, তার নাম সুজয় শুভ। আমাদের গোটা বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন, সেই আন্দোলনটা এত বেশি মানে কি বলে স্টুডেন্ট এঙ্গেজমেন্ট হয়েছে, আমি মনে করি যে তার কর্মপরিকল্পনার কারণে। আমরা প্রত্যেক দিন কর্মসূচি করতাম এবং কর্মসূচি শেষে গ্রাউন্ড ফ্লোরে বসতাম, বসে সবাই মিলে আসলে নেক্সট দিন আমরা কি করব বা কিভাবে প্ল্যান করতে পারি এগুলো ঠিক করতাম। এছাড়াও আরও অনেকে ছিল যারা হচ্ছে আমাদের সে সময় 23 জনের আমাদের একটা কমিটি ছিল। 23 জনের কমিটি আমরা মানে আমাদের একদম প্রথম মানে লুকায়িত সমন্বয় কমিটি ছিল এবং পরবর্তীতে আসলে প্রত্যাশার জায়গায় যদি বলতে যাই, তখন যারা ওই সমন্বয় কমিটিতে নিজেদের নাম লেখাতে পিছপা হয়েছিলেন, ভয় পেয়েছিলেন, তারাই পরবর্তীতে দেখা গেছে যে অভ্যুত্থানের নায়ক হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ এই বিভিন্ন জায়গায় আসলে দৌড়ে বেরিয়েছেন। এটা আমার জন্য জুলাই বিপ্লবের ওই সময়টাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্নভাবে চাপের মুখে ফেলে গোয়েন্দা সংস্থা। আত্মসমর্পণ করার পরদিনই পুনরায় শিক্ষার্থীদেরকে দিয়ে আন্দোলন বয়কট করারও চেষ্টা করা হয়। যা নিয়ে ভূমিকা সরকার জানালেন, প্রথমত একটা লিখিত বক্তব্য আমাদেরকে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এই লিখিত বক্তব্যটাই পাঠ করতে হবে এবং সংবাদ সম্মেলন করে এটা পাঠ করতে হবে। তো আমরা বলছি যে না, আমরা এই লিখিত বক্তব্য পাঠ করবো না, আমরা কোনোভাবে আন্দোলন প্রত্যাহার করবো না। আমরা তখন স্ট্র্যাটেজিক্যালি বলি যে সারা দেশের আন্দোলনের সাথে মিলিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে। মানে এটা যখন আমরা বলি, তার পরবর্তীতে দেখি যে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন সার্কুলেশনে আসলে আমাদের এই বক্তব্য পাঠের আগেই হচ্ছে প্রেস রিলিজ, যেটা হচ্ছে বিভিন্ন মিডিয়া হাউসে চলে যায় এবং সেই অনুযায়ী তারা নিউজ কভার করে ফেলে এবং পরবর্তীতে রাতে আমরা একটা ভিডিও বার্তা দিয়ে শিক্ষার্থীদের কাছে পৌঁছাই যে আমরা আন্দোলন প্রত্যাহার করছি না, আগামীকাল থেকেই আমাদের আন্দোলন সেই একই মানে ফ্লোতে চলবে এবং হচ্ছে যে নিউজগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রোপাগান্ডা। তাই শিক্ষার্থীরা সাবলীলভাবে সেটা অ্যাকসেপ্ট করে এবং আমাদের আন্দোলনগুলো আমরা ওই দিনগুলো আমরা আসলে চালিয়ে যেতে সক্ষম। 35 জুলাই বা 4 আগস্ট রাত থেকেই অনেকটা আন্দোলনের মোড় ঘুরে যায় এবং জয়ের উল্লাস শুরু হয় বরিশাল অঞ্চলে। বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন ঘুরে যায় বরিশালের নথুল্লাবাদ। বরিশালের আপামর জনতা যুক্ত হন সে আন্দোলনে। আর 5ই আগস্ট বিকেল 3টার পরে আসে বিজয়ের উল্লাস। আরিফ আহমেদ, বরিশাল।